পোল্যান্ডের আপনি লাইফটা যাই বুঝছেন না কেন, পোল্যান্ডে না শুধু ইউরোপে আপনার একে তো যাদের একটু পরিচিত চেনা জানা মানুষ আছে তাদের জন্য ভালো, বাট হুট করে আমরা এক দেশ থেকে আরেক দেশে আসার পর আমাদের আত্মীয় স্বজন চেনা জানা যদি কেউ না থাকে তাহলে কিন্তু একটুখানি টাফ হয়ে যায়। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি, তো ভাবলাম অনেকদিন ধরে ভাবতেছি যে এটা নিয়ে আমি কিছু কথা বলবো, আমি শেয়ার করবো আপনাদের সাথে। এই ব্লগিংয়ের যে ব্যাপারটা, ভিডিও ক্রিয়েট করা, এগুলো হচ্ছে জাস্ট আমার একটা হবি থেকে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার টাইমটা পাস করার জন্য আমি এটা আমার শখের বসে থেকে আর কি করি। এনিওয়েজ, তো এখানে আমার এমন অনেক অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে, অনেক মানুষের থেকে আমার অনেক বেশি ভালোবাসা পাইছি, আপনাদের একটু একটু অনেক বেশি সাপোর্ট পাইছি আমি। তো আপনারা সবাই অনেক সাপোর্ট করেন আমাকে আমার ইউটিউবে। তো এখনও যদি আমি ওইরকমভাবে ভিডিও দেই না ইউটিউবে, তারপরও ইউটিউবে সবাই মনে হয় যে আমাকে অনেক মিস করে, যে আপু পোল্যান্ডের সম্পর্কে আপনি টুকিটাকি কিছু জানা থাকলে বলবেন। বাট আপাতত আমার কিছু জানাই নাই সত্যি যেটা। বাট আমি যখন নাকি কোনো একটা কিছু জানতে পারি, বিশেষ করে আমার হাজব্যান্ডের থেকে আমি অনেক টুকিটাকি ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এগুলা ডট অনেক কিছু, এগুলা বাদ দিলাম, তো আপনারা এটা জানেনই। আর আমি বর্তমানে পেজে একটুখানি ভালো অ্যাক্টিভ। তো অনেকে আছে যে ইউটিউব থেকে তারা জানে না যে আমার একটা পেজও আছে, বাট তারপর আমি সবার সাথে শেয়ার করি যে আমার একটা ফেসবুক পেজও আছে, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। জাস্ট একটাই কথা বলি যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের যে ব্যাপারটা কিংবা স্টুডেন্ট ভিসা, তো এগুলা নিয়ে আমি কিচ্ছু জানি না, আমার কোনো আইডিয়া নাই। আমার জাস্ট আইডিয়া যে আমি যে ভিসাতে আসছি, তো আমি সেই ভিসা নিয়ে সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি জানি না যে এটা অনেকে অস্বীকার করতে পারবে না যে অনেক আপুরা এবং অনেক ভাইয়ার ফ্যামিলি হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে তো তারা তাদের ফাইলগুলোকে প্রসেসিং করছে। এটা নিয়ে আমি সত্যি অনেক বেশি খুশি, কারণ এটা করে অনেকের কাছ থেকে অনেক ভালো দোয়াও পাইছে, অনেকে দোয়া করছে। কাহিনী হয়েছে যে তো একটা ভাইয়া সে ভিসাও পাইছে পোল্যান্ডে, তার আর কি তার যে প্রসেসিংটা শুরু হয়েছে, তো প্রসেসিং শুরুর পর থেকে সে যেন আর কি বাংলাদেশে মেবি কোনো এজেন্সি নাকি তার রিলেটিভসের দ্বারা আর কি একটা ওয়ার্ক পারমিট পাইছিল, তারপর সে এখন পোল্যান্ড আসবে এটার জন্য ট্রাই করছিল। তো তখন তার একটা কি যেন প্রবলেম হয়, ওই ব্যাংক স্টেটমেন্ট নাকি কি, সেটা সে কেমনে করবে না করবে এটা সে কোনোভাবে বুঝে উঠতে পারছিল না। তো আমি সেই ব্যাপারটা নিয়ে আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে দেখেন এরকম ভাইয়াটা তো অনেক বিপদে পড়ছে, মেবি সে বুঝতে পারতেছে না যে সেটা কিভাবে করবে। তো আমি আমার হাজব্যান্ডের থেকে সেই হেল্পটা নিয়ে তো তাকে হেল্পটা করি। এবং আমার হাজব্যান্ড, আমি যে আমার পেজে দিয়ে কিন্তু সবাইকে রিপ্লাই করি, আমার হাজব্যান্ড হচ্ছে সে ভয়েসও দিয়ে দিয়েছিল তাকে যে ভাইয়া এটা এভাবে করবেন, এটা এভাবে করলে আপনার ভালো হবে। তো পাক্কা মেবি তাকে 1 মাসের ওপরে আর কি সে যেন আর কি কী কাজ করতেছিল, তার ফাইলটাল কীভাবে গুছাবে কী করবে সেগুলো জানতে চাচ্ছিল। তো এটা নিয়ে হচ্ছে হেল্প করা হয় তাকে, আর আমার হাজব্যান্ড যথাসম্ভব তাকে হেল্পটা করে। তো যাই হোক, এটা করা হয়েছে। তো করার পর এখন যেটা বিষয়টা হচ্ছে যে আবার সে নাকি যখন ভিসার জন্য অ্যাম্বাসি ফেস করছিল, তো অ্যাম্বাসিটা ফেস করার পর তাকে যে কি ধরনের কোশ্চেন করবে কি করবে এগুলো নিয়েও গেছে। তো আমার হাজব্যান্ড তাকে বারবার বলছিল যে ভাইয়া এটা কোনো ব্যাপার না, আপনি জাস্ট একদম পুরো ফ্র্যাঙ্কলি আপনি পুরো ফ্রিলি থাকবেন, যে আপনাকে যে কোনো কোশ্চেন করবে আপনি সুন্দর করে অ্যান্সার করার ট্রাই করবেন, এটা ঘাবড়ানোর কিছু নেই। তো যাই হোক, এটা গেল ব্যাপারটা। তো এটা যাওয়ার পর আলহামদুলিল্লাহ সে ভিসাও পেয়ে যায়। তো ভিসা পাওয়ার পর আমাকে সে জানায় যে যে সে আমাকে তখন জানায় নাই, সে আমাকে তখন জানা নাই, এটা সে আমাকে কিছুদিন পর জানায়। আর সে আমাদেরকে বলেছিল যে ভাইয়া পাসপোর্ট জমা দিয়ে আসছি, মেবি এতদিনের মধ্যে একটা টাইম তো লাগেই, ওয়ার্ক পারমিটে তো ভালোই টাইম লাগে, তো আমার হয়তো বা পাসপোর্টটা আমার ডেলিভারি হবে, খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে আর কি। ফোনে যে মেসেজটা আসবে যে আপনার ভিসা বলতে আপনার পাসপোর্ট কালেক্ট করতে হবে ভিএফএস থেকে। তো যাই হোক, তো এরপর তার একটা ডেটও আসে, মেবি সে 27 নাকি 28 দিনের মাথায় গিয়ে তার আর কি পাসপোর্টটা কালেক্ট করে ভিএফএস থেকে। তো করার পর সে আমাদেরকে ডেটটা বলেছিল যে আমি এত তারিখে আমার পাসপোর্ট মেবি কালেক্ট করবো নাকি আর কি, আই মিন এটা বলেছিল হচ্ছে যখন তার ফোনে নাকি মেসেজ আসছে তখন। আমার অ্যাকচুয়ালি পুরো জিনিসটা মনে নাই যে এটা কী ঘটছে। তো যাই হোক, উনি বললো যে এত তারিখে পাসপোর্ট আনতে যাব মেবি। তো সে যে গিয়েছে, তো যাওয়ার পর আলহামদুলিল্লাহ তার ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া যে সে অনেকটা কষ্ট করছে আর অনেক বেশি চাচ্ছিল। সে এমনভাবে আর কি হেল্প চাইছে যে আমি খুবই মধ্যবিত্ত, হ্যান ত্যান অনেক কিছু বলে। তো ভাই আমার কথা কি, ইউরোপা মধ্যবিত্ত হোক আর যত মনে করেন আপনি ভালো মতোই থাকেন না কেন বাংলাদেশে, ইউরোপের ব্যাপার স্যাপার কিন্তু অনেক বেশি খরচ। সবাই একটা মোটা অঙ্কের কষ্ট করে তারপর হচ্ছে ভিসা নিয়ে দেন ইউরোপে আসে। তো এই জন্য ভাইয়াটার জন্য বেশি মায়া লাগছিল, আর তাকে একমাত্র এই কারণে আরও বেশি হেল্প করা হয়। আমিও তাকে টুকিটাকি আমার হাজব্যান্ডের থেকে জানিয়ে তো হেল্প করছি, আর আমার হাজব্যান্ডের ছুটির দিনও আমি তাকে দিয়ে ভয়েসে দেওয়াইছি যে আপনি জাস্ট একটু বলে দেন যে সে কীভাবে কী করবে। এনিওয়েজ, গেল সেই ব্যাপারটা। তো যাওয়ার এই যে বললাম যে সে তখন পাসপোর্টটা কালেক্ট করছে ভিএফএস থেকে। তো কালেক্ট আর কি করার পর কি হয়েছে যে তার তো ভিসা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। সে এটা জানায় আমাদেরকে 3-4 দিন পর।
তো যাক ভালো কথা জানাইছে। তো আমি তখন বলছি যে আপনি তো আরও অনেক আগে গেছেন, আপনার ডেট ছিল, তো ভাইয়া 3-4 দিন পর যে জানাইলেন। তো পরে বললো যে আপু অনেক ব্যস্ত ছিলাম, হ্যান ত্যান এগুলা। তো যাই হোক, হয়তো বা ব্যস্ত থাকতেই পারে সে। তো তখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি বাংলাদেশে চলে আসছে নাকি ইন্ডিয়াতে। তো সে বললো না আপু বাংলাদেশে চলে আসছি। তো এর মধ্যে আমি তাকে আর কি এরপর তার সাথে যে কথাগুলো বলা হচ্ছিল টেক্সটে, মনে হচ্ছে যেন আমি তাকে আর কি কোশ্চেনগুলো করতেছি। সে এখন আর নিজের থেকে কোনো কথা বলতে চাচ্ছে না। মনে হচ্ছে সে একদম পুরো হাফ সেরে আর কি বেঁচে গেছে যে না আমি তো ভিসায় পেয়ে গেছি, এখন আর কি। তো যাই হোক, এটাও কোনো ম্যাটার করে না। তো তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি কি টিকিট ওকে করছেন কিনা, কিংবা আপনি কবে আসবেন, এটা জিজ্ঞেস করছি। তো জিজ্ঞেস করার পর সে আমাকে বললো যে দেখি আপু, মাত্র তো ভিসা পাইলাম, আরও কিছুদিন থাকবো বাংলাদেশে, তারপরে আসবো। তো আমার কেন জানি কথাটা এমনভাবে একটু বলছে যে আরও কিছুদিন বাংলাদেশে থাকবো, তারপর আসবো। মনে হচ্ছিল যেন সে পোল্যান্ডে আগেও আসছিল, সে ছুটিতে গেছে, তো যাওয়ার পর সে আরও এখন একটা ভ্যাকেশনের মধ্যে আছে যে আসবে। তো আপনারা আবার আমাকে খারাপ ভাববে না। তো ঠিক আছে যে সে আরও কিছুদিন থেকে আসবে, বাট তো এটা গেল। তো যাওয়ার পর হচ্ছে আবার ঈদ এসে যায়। আর ঈদ আসার আগ দিয়ে, ঈদ এসে যায় বলতে হচ্ছে ঈদের আমি প্রায় তাকে 1 সপ্তাহ আগে নক করছি যে ভাইয়া আপনি কি ঈদের আগে আসবেন নাকি ঈদের পরে আসবেন। তো সে বলতেছিল যে কেন আপু এখনো পর্যন্ত শিওর না, আপনি বলেন কি জন্য। তো আসলে এখন সব কথার পরে যেটা আমি বলবো এটা হচ্ছে যে আমি তাকে দিয়ে কিছু টুকিটাকি কিছু জিনিস আনাতে চাচ্ছিলাম, যেহেতু। তো আপনারা হয়তো এটা মনে করতে পারেন যে এটা কি কোনো বিনিময় কিনা, এটা একদমই কোনো বিনিময় না। তো আমি তাকে সুন্দর করে বলছিও যে আমি আপনাকে আপনার অ্যাকাউন্টে পে করে দিব ভাইয়া, বিকাশ কিংবা অন্য কোনো কিছুতে। দেন আপনি আমাকে আমার জন্য জাস্ট এই যে কয়েকটা জিনিস আনবেন আর কি। আমি ঈদের জন্য আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি, আর আমার জাস্ট টুকিটাকি কিছু জিনিস আর কি। বাংলাদেশে সব কিছু তো আর এখানে সচরাচর পাওয়া যায় না, টাকা হলেও দেখা যায় যে এখানে আমরা সব কিছু পাচ্ছি না। তো যদি দেশ থেকে কেউ আসে পরিচিতদের মধ্যে, তো তাদের থেকে আমরা কোনো কিছু আনাতে পারি, এরকমই ব্যাপারটা। আর আমি ওনাকে বলতাম না, আর বলার আরেকটা কারণ হচ্ছে যেহেতু সে ব্যাচেলর, তার ফ্যামিলি নাই, কিছু নাই, সে তো এমনিতেই আসবে। আর ব্যাচেলর হিসেবে জাইমাল পাওয়া হয় ঠিক আছে, টুকিটাকে উনি ওনার জিনিস আনবে। তারপরও তো অন্তত পক্ষে 3-4 কেজি কিন্তু এমনিতেই ফাঁকা থাকার কথা। তো আমি এটা ভেবেই বলছি। আর আমি তাকে পরে তো এটা বলছি, বলার পর সে আমাকে বারবার আর কি অ্যাভয়েড করছিল যে এখনো পর্যন্ত জানি না, আমার মায়ের অনেক ইচ্ছা যে আমি দেশে ঈদ করে যাব। তো ঈদ ওখানে গিয়ে করবো নাকি এখানে করবো, এখনো পর্যন্ত আমরা ডিসিশন নেই আপু, আপনাকে জানাবো। তো গেল এটা, আর কি বলবো। তো আমি এর মধ্যে তো তাকে বলে দিচ্ছিলাম, সে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আপু কি জন্য বলেন। পরে আমি বলছি যে ভাইয়া এমনিতে আমি আপনাকে দিয়ে 3-4 কেজি মতো কিছু জিনিস আনাতাম টুকিটাকি, তো এই জন্যই আর কি আপনাকে বলছিলাম। তো এটা বলছি। তো বলার পর দেখে সে বলছে যে জি আপু সম্ভব হইলে আমি আপনাকে জানাবো। তো ভালো কথা, সম্ভব হইলে সে আমাকে জানাবে, আমি ওয়েটিংয়ে আছি। তো এখন হচ্ছে ঈদ চলে আসবে, ঈদের মেবি 3-4 দিন বাকি। তখন আমি এক সপ্তাহ আগে যে তাকে নক করছি, দেন আবার মেবি 3 দিন আগে আমি তাকে নক করছি যে ভাইয়া আপনি কি ঈদের আগে আসবেন কিনা, টিকিট ওকে করছেন কিনা। তো যাই হোক, সে আমাকে কোনো রিপ্লাই করে নাই। তো রিপ্লাই করে নাই, যাক এটা ভালো কথা, এটাও আমি ধরলাম না। এর মধ্যে সে হচ্ছে আমাকে বলতেছে যে আপু না সরি, এর মধ্যে ঈদই চলে আসছে। তো ঈদের দিন আমি তাকে একটা মেসেজ দিছি যে ঈদ মোবারক ভাইয়া। তো আর কি জাস্ট আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ঈদ কি উনি এখানে করছে কিনা বাংলাদেশে। তো তখন মনে হচ্ছিল যে সে মনে হয় আসে নাই পোল্যান্ডে। তো সেও আমাকে তখন ঈদ মোবারক দিয়েছে। তো দেওয়ার পর তো আর কি সে আমাকে রিপ্লাই করছে যে ঈদ মোবারক, ঈদ মোবারক, তো এটা লিখছে। তো যাক ভালো কথা। তো আমি ভাবছি যে সে হয়তো বা আসে নাই পোল্যান্ডে। তো তার কিছুদিন পরই দেখলাম যে সে পোল্যান্ডে আসছে আর কি। আমি তার আইডিটা একটু চেক করতে গেছিলাম যে তাকে আমি আর কোনো নকটক কিছু করি নাই। তো দেখলাম যে সে পোল্যান্ডে আসছে, তার প্রোফাইল পিকচারটা সাথে সাথে তখন চেঞ্জ ছিল। তো পোল্যান্ডের আর কি আমি ভিউটা দেখে তো বুঝছি যে সে মেবি বাংলাদেশ থেকে এখানে মুভ করছে। তো তারপর দেখলাম যে না পোল্যান্ডে চলে আসছে। তো এরপর আমি তাকে আর কোনো নকটক কিচ্ছু করি নাই। তো আরও 2-3 দিন যাওয়ার পর আর কি ঈদের 2-3 দিন পর আমি জাস্ট তাকে একটা নক করছিলাম যে ভাইয়া আপনি কি পোল্যান্ডে চলে আসছেন। তো সে আমার আর কি মেসেজ দেখে নাই, 2-3 দিন পর্যন্ত দেখে নাই। এরপর একদিন দেখছে, জাস্ট সিন করে রেখে দিছে। তো যাই হোক, এটাও গেল। তো সিন করে রেখে দিছে, ভালো কথা। তো এখন কিছুদিন পর কি একটা কাহিনী হয়েছে দেখেন। পোল্যান্ডের আপনি লাইফটা যাই বুঝছেন না কেন, পোল্যান্ডে না শুধু ইউরোপে আপনার একে তো যাদের একটু পরিচিত চেনা জানা মানুষ আছে তাদের জন্য ভালো, বাট হুট করে আমরা এক দেশ থেকে আরেক দেশে আসার পর আমাদের আত্মীয় স্বজন চেনা জানা যদি কেউ না থাকে তাহলে কিন্তু একটুখানি টাফ হয়ে যায়। কারণ আপনারা যে পলিশ কোম্পানিগুলোতে আসবেন, তো সেখান থেকে আপনার আসার পর দেখা যায় আপনি যদি আপনার কর্মস্থল ওরকম না হয়, আপনার থাকা খাওয়ার জায়গা ওরকম যদি না হয়, তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আপনি যদি কোনো একটা ফ্যাক্টরি যেসব কাজে আসেন, এই দেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো হচ্ছে আপনার ভিলেজ এরিয়ার দিকে। ভিলেজ এরিয়াটা আপনার প্রায় আর কি জঙ্গল টাইপের থাকে। জঙ্গল বলতে আপনার অনেক বেশি আর কি, এত নেচার আপনি জাস্ট আপনি না আসলে বুঝতে পারবেন না যে এদের গ্রামগুলা আর কি কীরকম হয়। তো সিটির সাবজেক্ট হলো গিয়ে আলাদা। সিটিতে আপনি যেখানে কাজ করেন না কেন, নিজের মতো করে নিজেকে আপনি
আর কি তৈরি করতে পারবেন। তো ভিলেজের দিকে একটুখানি কষ্ট হয়ে যায়। তো প্রথমত অনেকে এসে জিনিসটা ভয় পেয়ে যায় যে সেখান থেকে আপনি ট্রান্সপোর্ট কেমনি কী করে এগুলো আর কি জানাটা পসিবল হয় না। তো যাই হোক, এই ব্যাপারটা গেল। তো আমি যখন তাকে দেখলাম যে সে আর কি আসছে পোল্যান্ডে, তো আসার পর তার ওই যে প্রোফাইলটা দেখে আর কি গেস করছি, তো আসছে ভালো কথা। তো এর মধ্যে কিন্তু সে আমার আর কোনো রিপ্লাই কোনো কিছু করে নাই। তো তার কিছুদিন বলতে তার 2 দিন পরই, টোটাল মনে হয় তার আসার 1 সপ্তাহ হয়েছে তখন। তো তার 2 দিন পর আমি দেখি যে একটা বাংলাদেশ কমিউনিটি নাকি একটা অন্য একটা গ্রুপের মধ্যে, সরি মেবি পোল্যান্ডেরই আর কি একটা গ্রুপ। তো সেখানে অনেকে আছে, পোল্যান্ডের অনেকে আছে, মিডল ইস্টের আর কি আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা আছে, প্রতি এক একজন এক এক দেশ থেকে, সেখানে সেই গ্রুপের মধ্যে প্রচুর মেম্বার্স। তো মেবি 17 নাকি 18কে মেম্বার্স সেখানে। তো ওই জায়গাতে ভাইয়াটা একটা পোস্ট করছে। তো পোস্টটা হচ্ছে আমার পেজের সামনে চলে আসছে। তো আমি পেজ দিয়ে হচ্ছে সেই গ্রুপটার মধ্যে আমিও আছি, আমার আইডি থেকেও আমি সেখানে জয়েন্ট। তো সে এইটা পোস্ট করছে যে কোনো বাঙালি ভাইয়া কিংবা আপু কেউ আছেন কিনা, আমাকে একটু সাহায্য করবেন, আমি এরকম আসছে আজকে কিছুদিন যাবত। তো আমার যে কাজ, আমি এই কাজ করে উঠতে পারতেছি না, আর আমার এখানে কেউ পরিচিত না, আমি খুব কষ্টের মধ্যে আছি। তো যাই হোক, ওনার পোস্টটা দেখার পর অনেক খারাপ লাগছে। আর সেখানে সে একটা ফটোর সাথে একটা কি বলে, একটা কি কাজের যেন মেবি ওয়েল্ডার নাকি কিসের কাজ যেন একটা দিয়েছিল, সেই কনস্ট্রাকশনের মেবি কোনো একটা কাজের। যদি এরকম কাজের কোনো অফার থাকে তাহলে আমাকে কেউ বলবেন। তো যাই হোক, আমি তখন সত্যি কথা বলতে তার পোস্টটা দেখার পর আমি শুধু মনে মনে ভাবলাম যে হায়রে মানুষ, দেশ থেকে আনা কিংবা না আনা এগুলো হচ্ছে আর কি ওনার ব্যাপার। উনি আমাকে জাস্ট বললেই পারতো যে আপু আমি তো আসতেছি, দেখেন আমি এরকম ঝামেলা করতে পারবো না, জাস্ট আমাকে এটা বললেই তো হইতো, আমি তো ওনাকে কোনো ফোর্স করতাম না, কিচ্ছু না। বাট তারপরও তো এই যে সে বিপদে পড়ছে, সে কিন্তু চাইলে আমাকে নক করতে পারতো যে আপু আমি এরকম অবস্থাতে আছি, আপনারা কি চাইলে এমনিতে কোনো হেল্প করতে পারেন কিনা। ঠিক আছে, আমাদের নিজেদের কোনো কোম্পানি নাই, কিছু নাই, আমরা চাইলেই তাকে হেল্প করতে পারবো না, বাট তারপরও তাকে তো একটা অ্যাডভাইস করতে পারবো যে ভাই আপনি এখানে একটা পোস্ট করতে পারেন এরকম। যেমন আপনার এই দেশে হচ্ছে অনেক বাঙালি ভাইয়াদের বিজনেস আছে, তো চাইলে হয়তো কোনো একটা ভাবে তাকে হেল্প করতে পারতাম যে আপনি অমুক জায়গায় কথা বলে দেখতে পারেন ভাইয়া, কিংবা কোনো জায়গায় যদি কোনো ভ্যাকেন্সিস কিছু খালি থাকতো তাহলে তাকে হেল্প করাটা সম্ভব হতো। তো যাই হোক, এটাও গেল। তো আমি শুধু ওনার পোস্ট দেখার পর সত্যি তখন আমার অনেক কেন জানি একটুখানি কষ্টই লেগেছে যে ওনাকে 1 মাস পর্যন্ত উনি যে কোনো মেসেজ করছে, আমি আমার হাজব্যান্ড মিলে ওনাকে টেক্সটে, আমার হাজব্যান্ডের ভয়েস দিয়ে পর্যন্ত তাকে হেল্প করা হয়েছে, তার ভিসা পাওয়ার পর্যন্ত সত্যি মন থেকে দোয়া করছি, শুধু ওনার জন্য না, যারা আপনারা আমাকে মেসেজ করেন কিংবা আমাকে টেক্সট করেন পেজে, তারপর হচ্ছে লাইক কমেন্ট করেন অলওয়েজ, যারা আমার সাথে আছেন। তো আমি সবাইকে বলি যে আল্লাহ যদি রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আপনারা আসবেন পোল্যান্ডে, আর আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। তো এই গেল হচ্ছে কাহিনী। তো এইটার পর তো সে আর কোনো মেসেজ করে নাই, আর মেসেজ করে নাই বলতে হচ্ছে। তো যাই হোক, আমি ওনার এই পোস্ট দেখার পর আমার হাজব্যান্ডকে দেখাইলাম। আমার হাজব্যান্ড তো আমাকে তখন বলতেছিল যে মানুষের থেকে কেন আশা করো হ্যান তেন। আসলে এটা কিন্তু কোনো আশা করা কিংবা কিচ্ছু না। আমি ভাবছি যে হয়তো বা ওনার আমার এই 3-4 কেজি কিছু একটা জিনিস আনতে কোনো প্রবলেম হবে না, এই জন্যই আমি জাস্ট ওনাকে এটা বলছি। তো যাই হোক, আপনাদের ভাইয়া এটা এরপর থেকে বলছে যে আর কখনো কাউকে কিছু বলবো না হ্যান ত্যান, এগুলো সে একদমই পুরো লাইক করে না। তো এটা গেল। তো যাওয়ার পর আবার কিছুদিন পর কি হয়েছে, এটা হচ্ছে মেন টুইস্ট। সে কিছুদিন পর একটা ফেক আইডি মেবি খুলেছে, তো সেই ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ দিছে। তো আমি তো অবভিয়াসলি এটা বুঝতে পারছি যে এটা সে। তো আমি যে তার গ্রুপে তার পোস্ট দেখেছি, এটা হয়তো বা সে জানে না, বুঝতে পারে না যে সে যে পোস্ট করছে সেই পোস্ট যে আমার সামনে আসছে। তো সে একটা ফেক আইডি দিয়ে আমাকে লিখছে, আপু আসসালামু আলাইকুম, আপনি কোন সিটিতে থাকেন কিংবা আপনি বলেন কত বছর ধরে থাকেন। প্রথমত আর কি হাবিজাবি কতগুলা কথা বললো। তো বলার পরে এরকম বলতেছে যে আমি অমুক সিটিতে আছি, আর আমি এখানে আপু পুরো ভিলেজের দিকে আছি, আমি যে ফ্যাক্টরিতে কাজ পাইছি এটা খুবই কষ্টের, কলেজদের বিহেভিয়ার আমার কাছে ভালো লাগে না, অনেক দিন ধরে কষ্টের মধ্যে আছি, তারপর বাঙালি খাবার খেতে পারি না, হ্যান ত্যান বুংবাঙে আগে অনেক কিছু বলছে। তো এটা দেখেও খারাপ লাগছে খুব। তো আমি তো ভাই এক চান্সে বুঝে গেছি যে এটা হচ্ছে ওই ভাইয়া। তো এটা বোঝার আরেকটা কারণ আছে, আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি কোন সিটিতে আছেন আর কোন কোম্পানিতে কোন ওয়ার্ক পারমিট আসছেন। তো A to Z তার সাথে পুরো মিলে যাচ্ছে। তো এখন তো বোঝাই যায় যে সে। তো তারপর আমি তাকে কিন্তু ধরা দিইনি। আমি জানি না যে আমার এই ভিডিওটা সে দেখার পর হয়তো বা সে একটুখানি সাইফেল হতে পারে। তো কি আর বলবো, এই ছিল হচ্ছে কাহিনী। এরপর আমি তাকে হেল্প কি করব, তখন আমার হেল্প করার মতন কোনো সিচুয়েশন ছিল না, কিংবা আমি যে তাকে হেল্প করব। তো সাপোজ সে যে আমাকে যে ইগনোরটা করছে, সে আমাকে জাস্ট বলে দিলে পারতো। তো এই যে ইগনোরটা যে করছে, এখন আমি যদি তাকে আমার পরিচিত কোনো ভাইয়া কারোর সাথে যদি কথা বলে দিই, কিংবা সে যদি কোনো একজনের কাছে গিয়ে কাজ করে, কিংবা আপনাদের ভাইয়ার মাধ্যমে যদি তাকে কোনো একটা জায়গাতে কাজে লাগানো হয়, সাপোজ সে যে সেখানে কোনো বেইমানি করবে না, কিংবা হুট করে আবার সে কোম্পানি থেকে বের হয়ে যাবে না, এরকম এটার কি কোনো গ্যারান্টি আছে বলেন?
তো এজন্য আমি এটা ইগনোর করছি। আমি তখন বলছি যে ভাইয়া দেখেন আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমাদের ওইরকম আমাদের হচ্ছে কোনো কোম্পানি কিছু নাই, তো আমি আপনাকে কিভাবে সাহায্য করব বলেন। তো এরপর সে আর কিছু বলে না, পরে বলছে থাক আপু ধন্যবাদ আপনাকে। তো আর কি এই পর্যন্তই। তো আমি মোরাল অফ দ্য যে স্টোরিটা এটা বলবো যে মানুষ ঠিক আছে আপনি কোনো বিনিময়ের জন্য আমাদের কাউকে সাহায্য করা উচিত না, বাট কিছু কিছু মানুষ আছে যে তারা জানি না যে তারা কি ভাবে কিংবা কি মনে করে। তো এই যে উনি চাইলেই কিন্তু আমাকে সুন্দর করে বুঝায় বলতে পারতো যে আপু আমার প্রবলেম আছে কিংবা হ্যান ত্যান কিছু একটা। তো আপনারা জাস্ট একটু বলেন যে আমার কি এখানে কোনো কিছুর আশা করাটা ভুল হয়েছে নাকি ওনার। তো আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আমি আপনাদের সবার কাছে সত্যি অনেক সরি যে আপনাদের এতক্ষণ পর্যন্ত আমি বকবক করে গেলাম শুধু। আজকের মতো আমার এই ভিডিওতে এই পর্যন্ত। এটা আমার জন্য একটা কষ্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকে বলে না যে বাঙালিরা আর কি এরকম, তো ভাই বাঙালি তো আমি নিজেই তো বাঙালি। এখন আমি যদি কারোর সাথে এরকম করি তো আমার পরিচয় তো বাঙালি দিয়ে শুরু হবে না। এই জন্যই আমার মনে হয় যে জানি না, তারপর আর কি এরপরও আমাকে যারা যারা মেসেজ দিতেছে সবাইকে কন্টিনিউয়াসলি আমি হেল্প করে যাচ্ছি, কিন্তু বুঝি না যে আসলে মানুষের সমস্যাটা কি। যে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এমনিতেই তো আপনি তাহলে মানুষের থেকে হেল্প কিভাবে চান। আর যদি আপনি চেয়ে থাকেন তো সেই মানুষেরও হয়তো বা কোনো একটা হেল্পের দরকার হতে পারে। আজকে আমি তো জাস্ট কয়েকটা জিনিস জানাইতে চাইছি, যদিও আমার এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না, এগুলোর জন্য আমি মরে যাব না। জাস্ট আমার ঈদ উপলক্ষে এই টুকিটাকি কিছু আনাইতে চাইছি। কিন্তু আজকে যদি এখানে অনেক ইমার্জেন্সি আমার একটা কিছু দরকার হতো, অনেকের কিন্তু ওষুধ টষুধ থেকে ডকুমেন্টস অনেক কিছু দরকার হয় একটা ইমার্জেন্সিভাবে, তখন বাংলাদেশ থেকে কি কেউ আসবে কি না তাদের সাথে তারা আর কি কন্ট্যাক্ট করার জন্য পুরো মরিয়া হয়ে যায় যে কোনো ভাইয়া আছেন কিনা, যে কেউ আমাকে হেল্প করতে পারবেন কিনা, টাকা দিয়ে হইলেও হচ্ছে তাকে দিয়ে জিনিসটা আনায়। তো এইটাই আর কি বললাম। তো আজকে ভালো যে আমার কোনো ইম্পর্টেন্ট কিছু দরকার হয় না, আমি তার উপর ডিপেন্ড ছিলাম না ওরকমভাবে। তো জাস্ট আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি এটা ভালো লাগার মতন না আসলে, হয়তো বা যাদের খারাপ লাগবে তারা বুঝতে পারবেন আমার সিচুয়েশনটা। তো আমার আর কি কেমন খারাপ লাগছে। তো সবাই ভালো থাকেন, মন থেকে সবার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার স্বপ্নগুলো সুন্দর করে পূরণ হোক। তো আজকের মতো আমার ভিডিওটা আর কি এ পর্যন্তই, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।